আজকে আমরা জীবজগতের একদম গোড়ার একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের চারপাশে যে এত হাজার রকমের জীব, গাছপালা, পশুপাখি, পোকামাকড় রয়েছে, তাদের সবার শরীর কিন্তু মাত্র দুই ধরনের কোষ দিয়ে তৈরি। কি সেই দুই ধরন? হ্যাঁ, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষ। চলুন আজ এই দুই ধরনের কোষের দুনিয়ায় ডুব দেওয়া যাক। আলোচনার শুরুতেই একটা খুব সহজ প্রশ্ন। আচ্ছা, যে কোনো জীবের শরীর, সেটা মশা হোক বা বিশাল হাতি, তার মূল গঠন আর কাজের এককটা ঠিক কি? মানে কোন জিনিসটা দিয়ে পুরো জীবদেহটা তৈরি হয়? একদম। উত্তরটা হলো কোষ। ঠিক যেমন একটা বাড়ি বানাতে হাজার হাজার ইটের প্রয়োজন হয়, তেমনই একটা জীবদেহ তৈরি হয় অসংখ্য কোষ দিয়ে। এই কোষই হলো জীবনের মূল ভিত্তি। তো এই যে কোষ, এটা কিন্তু মূলত দুই রকমের হয়। জীবজগৎকে যদি ঠিকঠাক বুঝতে হয়, তাহলে এই দুই ধরনের কোষকে চেনাটা কিন্তু খুব জরুরি। চলুন এদের সাথে পরিচয়টা সেরে ফেলি। প্রথমটা হলো প্রোক্যারিওটিক কোষ। নামটা শুনলেই বোঝা যায় এটা বেশ পুরনো বা আদিম কিছু একটা। প্রো মানে আদি, আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। মানে এদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, কোনো পর্দা দিয়ে ঘেরা থাকে না। আর মাইটোকন্ড্রিয়ার মতো জরুরি অঙ্গাণুগুলো অনুপস্থিত, যেমন ধরুন ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালের কোষগুলো। আর দ্বিতীয়টা হলো ইউক্যারিওটিক কোষ, যাকে আমরা আদর্শ কোষও বলি, কারণ এটা অনেক বেশি উন্নত আর গোছানো। এর একটা সুন্দর পর্দা দিয়ে ঘেরা নিউক্লিয়াস আছে, আর কোষের সব দরকারি অঙ্গাণুগুলো হাজির। পৃথিবীর সমস্ত উদ্ভিদ আর প্রাণীদেহ কিন্তু এই ইউক্যারিওটিক কোষ দিয়েই তৈরি। তো একটা আদিকোষ আর একটা আদর্শ কোষ, এদের মধ্যে মূল পার্থক্যগুলো ঠিক কী? চলুন এবার সেই বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখা যাক। এই টেবিলটা দেখলেই পার্থক্যগুলো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রোক্যারিওটিক কোষের গঠন একদম সহজ সরল, আর ইউক্যারিওটিক কোষ অনেক জটিল আর উন্নত। সবচেয়ে বড় যে তফাৎ, সেটা হলো নিউক্লিয়াসের। প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াসটা ছড়ানো ছিটানো, কোনো পর্দা নেই, কিন্তু ইউক্যারিওটিক কোষে এটা সুন্দর করে পর্দা দিয়ে গোছানো থাকে। এরপর আসা যাক রাইবোজোমের কথায়। প্রোক্যারিওটিক কোষে এটা 70S, আর ইউক্যারিওটিক কোষে 80S প্রকৃতির। শক্তি তৈরির জায়গাও আলাদা। প্রোক্যারিওটিক কোষে আছে মেসোজোম, আর আমাদের মতো উন্নত কোষের পাওয়ার হাউস হল মাইটোকন্ড্রিয়া। আর সবশেষে কোষ বিভাজন। প্রোক্যারিওটিক কোষ অ্যামাইটোসিস পদ্ধতিতে খুব সহজভাবে ভাগ হয়ে যায়, কিন্তু ইউক্যারিওটিক কোষ মাইটোসিস বা মিওসিসের মতো জটিল প্রক্রিয়ায় ভাগ হয়। এখানে কিন্তু একটা দারুণ মজার ব্যাপার আছে। দেখুন, 50 আর 30 যোগ করলে সাধারণত কত হয়? 80, তাই না? কিন্তু বিজ্ঞানে, বিশেষ করে এই ক্ষেত্রে, হচ্ছে 70। এর কারণ হলো এই এস এককটা কিন্তু সাধারণ যোগের নিয়ম মানে না। এটা আসলে কণাগুলো কত দ্রুত থিতিয়ে পড়ে তার একটা পরিমাপ। তাই এখানে গণিত নয়, বিজ্ঞানই শেষ কথা। পরীক্ষার জন্য এই মজার তথ্যটা মনে রাখা কিন্তু খুব দরকারি। তাহলে এটা কিন্তু পরীক্ষার জন্য মনে রাখতেই হবে যে প্রোক্যারিওটিক কোষে, মানে ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালের কোষে থাকে 70S রাইবোজোম। আর অন্যদিকে উদ্ভিদ বা প্রাণীর মতো উন্নত জীবের কোষে, মানে ইউক্যারিওটিক কোষে থাকে 80S প্রকৃতির রাইবোজোম। এই 70S আর 80S মনে রাখলে অনেক প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যায়। তো এতক্ষণ যা যা জানলাম, এবার সেগুলোকে একটু ঝালিয়ে নেওয়ার পালা, কি বলেন? পরীক্ষার প্রস্তুতির জন্য এই ছোট্ট প্রশ্নোত্তর পর্বটা কিন্তু দারুণ কাজে দেবে। আমাদের প্রথম প্রশ্ন, যেটা পরীক্ষায় প্রায়ই আসে, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? মানে কোষের কোন অঙ্গাণুটা পুরো কোষের কাজকর্ম নিয়ন্ত্রণ করে? উত্তরটা হলো নিউক্লিয়াস। ঠিক আমাদের মস্তিষ্ক যেমন পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে, নিউক্লিয়াসও তেমনই একটা কোষের সব কাজ চালায়। এজন্যই একে কোষের মস্তিষ্ক বলা হয়। বেশ, এবার পরের প্রশ্ন। আমাদের শরীরের বৃদ্ধির জন্য প্রোটিন তো খুব দরকার। কোষের ভেতরে এই প্রোটিন তৈরির কাজটা করে কোন অঙ্গাণু? এর উত্তর হল রাইবোজোম। আর ঠিক এই কারণে রাইবোজোমকে আদর করে প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন তৈরির কারখানা বলেও ডাকা হয়। এবং আমাদের শেষ প্রশ্ন, যেটা জীববিজ্ঞানের সবচেয়ে পরিচিত প্রশ্নগুলোর একটা, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কাকে বলা হয়? উত্তরটা হল মাইটোকন্ড্রিয়া, কারণ এখানেই শ্বসনের মাধ্যমে কোষের জন্য প্রয়োজনীয় শক্তি তৈরি হয়, যা দিয়ে কোষ তার সমস্ত কাজ করে। আচ্ছা, তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা আসল কি কি জিনিস শিখলাম? একেবারে মূল কথাটা কি? চলুন শেষবার একবার দেখে নিই। মূল কথাটা হলো, এই যে বিশাল জীবজগৎ, তা কিন্তু মাত্র এই দুই ধরনের কোষের উপরেই দাঁড়িয়ে আছে, আদি আর আদর্শ। আর এদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটাই হলো একটা গোছানো পর্দা ঘেরা নিউক্লিয়াসের থাকা বা না থাকা। আর এই কোষ যত জটিল হয়েছে, ততই জটিল আর উন্নত জীব তৈরি হয়েছে।
যাবার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি একটু ভাবার জন্য। এই যে এত সহজ দুটো কোষের ধরন, শুধু এই দুটো থেকে কি আজকের পৃথিবীতে এত রকমের জীব, মানে এই বিশাল জীববৈচিত্র্য তৈরি হতে পারে? ব্যাপারটা কিন্তু বেশ গভীর, আর এর উত্তরটাও খুব আকর্ষণীয়।